আমাদের ভারতবর্ষকে বলা হয় দেবভূমি অথবা ধর্মীয় আচারে দেবদেবীর প্রচলিত আছে এখনো এদেশে। তারই মধ্যে গঙ্গাসাগর হলো তীর্থশ্রেষ্ঠ। চলুন আজ সেই তীর্থশ্রেষ্ঠ গঙ্গাসাগরের পৌরাণিক কাহিনী শুনি। কথাতেই আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। চলুন সেই ভুলটাই আজ আপনাদের ভেঙে দেব। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। তো এখন বাজে 8:30 আর আমি একদম রেডি হয়ে গেছি, সাথে আমার ছেলে সুজনও রেডি হয়ে গেছে, কারণ আমরা এখন যাব গঙ্গাসাগর। আর বাসের অপেক্ষায়, বাস আসলেই উঠে পড়ব, তারপর বেরিয়ে যাব আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে। চলুন কথা না বাড়িয়ে সামনে এগোনো যাক। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা আর আমরা পৌঁছে গিয়েছি এই মুহূর্তে কাকদ্বীপ। এখানেই একটা ঘর নেওয়া হবে, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এই একটা বাস, এই একটা বাস, এই একটা বাস, এই 3টে বাস আমাদের ওখান থেকে এসেছে, মানে আমরা এসেছি। তো এখন আমরা যাচ্ছি খেজুর রস দেখতে, এখানে কোথায় খেজুর রস হচ্ছে। তো চলো যাই দেখি। আর এখন বাজে সকাল 8টা, তার জন্য দেখো এখনো কুয়াশা রয়েছে, অল্প রোদ উঠেছে। আর এদিকে হচ্ছে গুড় তৈরি, সবাই দেখছে, আমাদেরই এখানে সবাই। এই যেখানে গুড় তৈরি হচ্ছে, ওদিকে জাল দিচ্ছে একটি কাকু, ফুটছে। কাকা এগুলো কি ধোঁয়া বেরোবে? এই যে এগুলো হচ্ছে ধোঁয়া বেরোবে। আর ওই দিক দিয়ে জাল দেওয়া হচ্ছে, এখান দিয়ে জাল দেওয়া হচ্ছে। মা গঙ্গা যাত্রী নিবাস, এখানেই আমাদের একদিনের জন্য ঘর নেওয়া হয়েছে। সারাদিন থাকা হবে এবং সন্ধ্যেবেলা আমাদের বাস এখান থেকে ছেড়ে দেবে। এখানে এখন সকালের খাবারের জন্য রান্না বসিয়ে দিয়েছে এবং দুপুরের যে রান্না হবে তার জন্য সবজি রেডি করছে। তো এই দেখো 2টো ঘর নেওয়া হয়েছে, সবাই রয়েছে আর আমরা এখানেই রয়েছি। আমরা একটু এখন সকালের দিক যেহেতু, আর একটা নতুন জায়গা, বেশ ভালো লাগছে পরিবেশটা, তাই আমরা একটু ঘুরতে বেরিয়েছি। যখন গঙ্গাসাগরের মেলা হয়েছিল তখন এইগুলো সব পায়খানা বাথরুম ছিল, প্রায় 2000 মতো। আর ওই দূরের দিকে দেখছো অনেকগুলো গাড়ি রয়েছে, ইট বয়ে নিয়ে যাচ্ছে। ওখানে কিন্তু গাড়ি রাখার পার্কিং ছিল আর চারদিকে আলো ছিল। আর এখন যেহেতু মেলা হয়ে গেছে তার জন্য এখন সব সাফ করে নিচ্ছে। সকালের জলখাবার লুচি আর দিকে কুমড়োর তরকারি এখনো হচ্ছে। এদিকে হচ্ছে দুপুরের রান্না, এদিকে হচ্ছে সবজি। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি কাকদ্বীপ ফেরিঘাটে, কারণ আমাদের এখানে 9টায় ভাসেল আছে, ওই পার যেতে হবে। তো ভাসেল ছাড়া কিছুতে করেই যাওয়া যাবে না, তাই আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এরপর চোখে পড়লো বিরাট আকারের পেয়ারার দিকে, কারণ এখানের পেয়ারাগুলো এতই বড় বড়, মানে এক একটা পেয়ারার 500 বেশি করে ওজন। তো এখানে সব গাছের পেয়ারাই নাকি এরকম। প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর ফাইনালি দেখা গেছে ভাসেলের দেখা। তাই সবাই মিলে হুড়োহুড়ি করছিল যে কখন গিয়ে একটু ভাসেলের মধ্যে বসতে পারবে। যেহেতু ভাসেলে করে 1 ঘন্টা যেতে লাগে, তাই সবাই চেষ্টা করছিল তাড়াতাড়ি গিয়ে ভাসেলে একটু বসে যাওয়ার জন্য। তো আমি ভাবলাম না বসে বয়স্ক মানুষগুলো আছে, ওনাদের বসতে দেওয়াই ভালো। তাই আমরা কয়েকজন খুব ধীরে সুস্থে সবার শেষেই গিয়ে উঠেছি, একটু দাঁড়িয়ে যাওয়ার জায়গা পেলেই হবে এই ভেবেই আমরা আস্তে আস্তে গিয়েছিলাম। তবে অনেকের মুখে জানতে পারলাম এই ভাসেলে নাকি 500-র বেশি মানুষ ধরে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত মানুষ এখানে রয়েছে। দেখুন কত মানুষ আর কত বড় যেন ভাসেলটা। তো এবার আসি এই পাখিগুলোর কথা। এগুলো কি ভাবছেন, বক, হাঁস? কিন্তু কিছুই না, এগুলো হলো জলের পাখি। যাত্রীদের থেকে খাবার খাওয়ার জন্য এরা অপেক্ষা করে থাকে। তাই এখানে 10 টাকা করে ভাসেলের মধ্যেই খাবার পাওয়া যায়, একরকম দানা। তো ওই পাখিগুলো ওইগুলোই খেয়ে বেঁচে থাকে। তবে গত বছর যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম পাখিগুলো, এবছর ভেবেছিলাম দেখতে পাবো না, দেখলাম না একই রকম রয়েছে এই পাখি। যাই হোক, আমরা চলে এলাম প্রায় 1 ঘন্টা অতিক্রম করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো গঙ্গাসাগরের একদম কাছাকাছি চলে এসেছি, এবার ভাসেল থেকে নেমে পড়লাম। ফাইনালি চলে এসেছি সংহতি তীর্থে। এখান থেকে আমাদের কিছু চাপতে হবে, তারপর আমরা সাগরে গিয়ে পৌঁছাতে পারবো। তো এখান থেকে আমরা ভাবছি বাসে করেই যাব, যেহেতু আমাদের অনেক লোক, তাই সবাই মিলে আলোচনা করলো বাসে করেই যাওয়া হোক। বাসে করে যেতে গেলে প্রায় 1 ঘন্টা লাগে। তো 1 ঘন্টা পার করে যাওয়ার পর আমরা ফাইনালি সাগরের কাছে যেতে পারবো। এতক্ষণ যে গঙ্গাটা আমরা পার হয়ে এলাম সেটা কাকদ্বীপ ফেরিঘাট। তো ফেরিঘাট থেকে নামার পর দেখতেই পাচ্ছেন কত গাড়ি দাঁড়িয়ে আছে। পার হেড কিন্তু 80 টাকা করে নেবে, যদি অনেক সবাই থাকেন তাহলে 50 টাকা করে বলতেই পারেন। এখন বাস থেকে নেমে হেঁটে যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে।
আর এদিকে চারদিকে দেখুন সুন্দর এখনো পরিবেশ রয়েছে, যেহেতু কদিন আগে মেলা গেল। আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু এতটা সুন্দর ছিল না, তবে এবছর দেখছি বেশ সুন্দর পরিবেশ হয়ে গেছে, চারদিকে অনেক ঘেরা। তো চলুন স্নান করতে হবে, এগিয়ে যাই। কদিন আগে গঙ্গাসাগর মেলা গেছে, তার জন্য দেখুন মাঠ ভর্তি, পুরো ক্যাচড়াই ভর্তি, এখনও পরিষ্কার করা হয়নি। যেহেতু বাংলার বৃহত্তম আর কি মেলা, গঙ্গাসাগরের মেলা, তো তার জন্য এখনও পরিষ্কার করে উঠতে পারিনি। তবে অনেকটাই পরিষ্কার হয়েছে এদিকটা, ওদিকটা অতটা হয়নি। তো চলুন, সামনেই সাগর। ফাইনালি চলে এসেছি আমরা গঙ্গাসাগর মেলা। এসেই যেটা দেখলাম, এখানে একটা গঙ্গা মা ঠাকুর রয়েছেন। আর এদিকে রয়েছে গঙ্গাসাগর, যেখানে লোক স্নান করছে। আর এদিকে এরকম চড়া পড়ে গেছে। আর এখানে এই যে গঙ্গা মা, এদিকেও রয়েছে গঙ্গা মা। তো ফাইনালি চলে এসেছি গঙ্গাসাগরে। এই যেদিকে সাগর, আমার এটা দ্বিতীয়বার গঙ্গাসাগরে স্নান করতে আসা। তো ভালো লাগে বেশ গঙ্গাসাগরে স্নান করতে। কাঠের ব্যারিকেড করা আছে, ওটা কিন্তু হ্যাঁ করব। তো ওখানে কিন্তু যাওয়া যাবে না, যেহেতু ওখানে চোরাবালি আছে, তার জন্য এইটুকু জায়গায় ফাঁকা রয়েছে স্নান করার জন্য। তাই এখানেই সবাই স্নান করছে। এখন সুজনকে রেডি করেছে, ও স্নান করবে, তারপর আমি করব। এই যে ও রেডি, নাও চলো। ওই যে একটুখানি জলের মধ্যেও স্নান করছে এখন। মাথায় জল দে একটু। আর জল কিন্তু ভীষণ ঠান্ডা। তো আমাদের স্নান করা হয়ে গেছে, চেঞ্জ করেও নিয়েছি। এখন একটু পাড়ের দিকে এসেছি, একটু ঘুরবো, কয়েকটা ফটো তুলবো। তো চলো, তারপর আবার আমাদের ফিরে যেতে হবে। এখন দর্শন করতে হবে, অনেক কাজ রয়েছে। তো চলো কয়েকটা ফটো তুলে। তো চলো আমরা এবার এগিয়ে যাই ঠাকুর দর্শন করতে। দূরে, আর এখান থেকে কাদা অবস্থায় অনেকটা দূরে যেতে হবে। কদিন আগে যেহেতু স্নান ছিল, তা অনেকেই স্নান করেছে, অনেকগুলো পায়ের ছাপ দেখা যাচ্ছে। আর মানে মাটিটা অনেকটা নরম হয়ে গেছে। নরম বলতে গেলেও মাটি আবার বালি দুরকম মিশিয়েই রয়েছে। আর ধোবো না, আমি পা ঝেড়ে নেবো। ওদিকে কল আছে কি দেখি। এখানে একটা দোকান রয়েছে, অনেক কিছুই রয়েছে এখানে। কত বড় বড় শাক রয়েছে। এদিকে হলো মন্দির যাওয়ার রাস্তা, এইখান দিয়ে ঢুকতে হয়। এটা হলো গেট নাম্বার 10 আর এটা 9। এটা হলো কপিল মুনির আশ্রম। তার জন্য ডালার দোকানও পেয়ে যাবে। এদিকেও রয়েছে। 10 নম্বর গেট থেকে বেরিয়ে এখানে দেখতে পাবেন অনেকগুলো সুন্দর স্ট্যাচু রয়েছে। এরপর মহাদেবের কাছে ফটো তুলে মহাদেবকে দর্শন করে প্রণাম করে আমরা চলে গিয়েছিলাম আরও অন্য দিকে। এরপর চলে এসেছি বিখ্যাত মুনি দর্শন করতে। ইনি হলেন কপিল মুনি, এখানকার নামকরা, মানে ইনি হলো এখানকার সর্বসেরা। তো এরপর চলে এসেছি আরও চারদিকটা দর্শন করতে, কারণ যেহেতু এটা সুজনের প্রথম, তাই কোথায় কি আছে ওকে একটু দেখিয়ে দিলাম, যেহেতু আমার দ্বিতীয়বার অনেক কিছুই দেখা। এই হলো কপিল মুনির আশ্রম। তো এইখানের আশ্রমের অনেক কাহিনী রয়েছে, সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। আমি অবশ্যই তোমাদের ভিডিওটা পরে ভয়েস দিয়ে দেবো, তখন তোমরা জানতে পেরে যাবে। তো চলো এখন দর্শন করে নিই। আজ থেকে বহু বছর আগে কপিল মুনি নামে এক ঋষি ছিলেন। ওনার তপস্যার এতটাই জোর ছিল যে উনি যেটাই বলতেন সেটাই হয়ে যেত। স্বর্গের রাজা ইন্দ্রদেবের আশ্রমে এই মুনি তপস্যা করতেন। তো সেখানেই সগর রাজার 10টা ছেলে মিলে খেলা করতেন এবং এই ঋষিকে ধ্যান মগ্ন করার জন্য বিরক্ত করতেন। তখন উনি অভিশাপ দিয়েছিলেন মারা যাওয়ার জন্য, কিন্তু তারা মারা গিয়েছিলেন। এছাড়াও গঙ্গা সাগরের পাড়ে উনি যখন বসে ধ্যান করতেন, তখন সেই ধ্যান
মগ্ন করার জন্য ঢেউ এসে তার গায়ে লাগলো। তখন তিনি অভিশাপ দিয়েছিল এই ঢেউ যেন কোনোদিনও না ওঠে। তাই সেদিনের পর থেকে এখনো পর্যন্ত গঙ্গাসাগরে কোনোদিন ঢেউ ওঠে না। হালকা করে ঢেউ আসে, তো সেটাই হলো আসল গঙ্গাসাগরের ঢেউ। কথাতেই বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। কথাটা আগে চলতো, কিন্তু এখন চলে না। কারণ গঙ্গাসাগরই এখন মানুষ দেখছি বারবার যাচ্ছে। কারণ আগে যাতায়াতের ব্যবস্থা ভালো ছিল না, জলপথে যাতায়াত ছিল, অনেক সময় নৌকাডুবি হতো, মারা যেত মানুষ। তাই সবাই বলতো যাবো না, অথবা গেলে আর ফিরে আসতে পারবো না। কিন্তু কথাটা একদমই ভুল। চলুন এবার বলবো গঙ্গাসাগরে স্নান করলে কি হয়। গঙ্গাসাগর সঙ্গমের জলে স্নান করলে পূর্ণ ফল লাভ করা যায় এবং পাপ ধুয়ে পূর্ণ করা যায়। তাই তীর্থ পাগল মানুষরা গঙ্গাসাগর সঙ্গমের জলে স্নান দান করে আসে। তবে চলুন আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।